আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। লিটনস আইসিটি অ্যান্ড সায়েন্স কেয়ারে তোমাদেরকে স্বাগতম। আমি প্রতিনিয়ত চেষ্টা করতেছি ফিজিক্স, কেমিস্ট্রি এবং ইন্টারমিডিয়েটের আইসিটি বিষয়গুলো তোমাদেরকে জানানোর জন্য। তো তোমরা আমার ভিডিওগুলো ভালোভাবে দেখতে থাকবে। ইনশাল্লাহ এসএসসির ফিজিক্স কিংবা কেমিস্ট্রি কিংবা ইন্টারমিডিয়েট আইসিটি সম্পর্কে তোমাদের সকল সমস্যা দূরীভূত হবে ইনশাআল্লাহ। চলো, আজকে আমি তোমাদেরকে শক্তি নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি ফিজিক্সের কাজ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি আলোচনা করব শক্তি নিয়ে। শক্তি কি, কাকে বলে, ফিজিক্সে তোমাদের এই অধ্যায়ে কোন কোন শক্তির ব্যবহার রয়েছে এবং এই সম্পর্কিত কিছু গণিত নিয়ে আমি আলোচনা করব। শক্তি, এই শক্তি মূলত কি, যে কাজ করার সামর্থ্যটা হচ্ছে শক্তি। আমি এখানে কথা বলতেছি, আমি যদি পেটে যদি ক্ষুধা থাকতো, আমি যদি না খেয়ে থাকতাম, তাহলে কিন্তু কথা বলতে পারতাম না। আমি এই যে বস্তুটাকে যে আমি ধাক্কা দিব, ধাক্কা দেওয়ার মতো যদি আমার যদি কি সামর্থ্য না থাকে, তাহলে তো এটা সরবে না, এখানেই থেকে যাবে। অতএব আমরা জানছি যে বল প্রয়োগ করে যদি বস্তু স্মরণ ঘটানো হয়, তাহলে সেখানে কি এক কাজ হয়। আর এই যে বল প্রয়োগ করার যেটা সামর্থ্য, এর নামই হচ্ছে শক্তি। অর্থাৎ কোনো একটা বস্তুকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, এটার জন্য যে সামর্থ্যটা, তার নাম হলো শক্তি। অর্থাৎ কাজ করার সামর্থ্যকে বলা হয় শক্তি। এই শক্তিগুলো কয়েক ধরনের রয়েছে: যান্ত্রিক শক্তি, আলোক শক্তি, তাপ শক্তি, সৌরশক্তি, বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি ইত্যাদি। এখানে আমরা জানবো হচ্ছে যান্ত্রিক শক্তি নিয়ে। কি নিয়ে জানবো? যান্ত্রিক শক্তি। তো চলো যান্ত্রিক শক্তি নিয়ে এখন আলোচনা করি। যান্ত্রিক শক্তি আসলে কি? যান্ত্রিক শক্তি হচ্ছে এই যান্ত্রিক যে শক্তি রয়েছে, এই শক্তিটা দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে বিভব শক্তি আর একটা হচ্ছে গতিশক্তি। একটা বিভব শক্তি, একটা কি শক্তি? গতিশক্তি। অর্থাৎ যান্ত্রিক শক্তিকে যদি আমি ই দ্বারা প্রকাশ করি, বিভব শক্তিকে যদি আমি হচ্ছে ভি দ্বারা প্রকাশ করি, গতিশক্তিকে যদি টি দ্বারা প্রকাশ করি, তাহলে আমাদের ই সমান লেখা যাবে কি? ভি প্লাস টি। অর্থাৎ গতিশক্তি এবং বিভব শক্তি, এই দুই শক্তির সমষ্টি মূলত কি শক্তি? যান্ত্রিক শক্তি। তাহলে আমরা যদি এই গতিশক্তিকে সংজ্ঞায়িত করতে পারি, যান্ত্রিক শক্তিকে সংজ্ঞায়িত করতে পারি, তাহলে এই দুই শক্তিকে এক জায়গায় করলে আমি কিসের সংজ্ঞা পেয়ে যাব? যান্ত্রিক শক্তি। তাহলে গতিশক্তি কাকে বলা হয়? কোনো বস্তু গতির জন্য কাজ করা যে সামর্থ্য লাভ করে। অর্থাৎ ওখানে একটা কিছু আছে, একটা ধরো মার্বেল আছে, আমি আরেকটা মার্বেল এরকম করে মেরে দিলাম, গতির কারণে ওই মার্বেলটাকে আঘাত করলো, করে মার্বেলটা ওখান থেকে সরে গেল। তাহলে এই যে সরে গেল, একটার গতির কারণে আরেকটা সরে গেল, সো এটাকে বলা হবে গতিশক্তি। ওকে, তাহলে কোনো বস্তু তার গতির জন্য যে শক্তি লাভ করে সেটা গতিশক্তি। আর বিভব শক্তি কি? বিভব শক্তি হচ্ছে একটা বস্তুর অবস্থার পরিবর্তন করব। ধরো একটা স্প্রিংকে আমি নিচে এরকম করে, স্প্রিংটা এখানে প্রসারিত আছে, এটাকে আমি সংকুচিত করলাম। ওকে, একটা স্প্রিংকে যদি টেনে যদি সংকুচিত করি, সংকুচিত করি, করে এইখানে যদি একটা কিছু বল আমি কিছুটা রাখে দিলাম, এখানে বস্তু রেখে দিলাম, যদি আমি এটা সংকুচনটা ছেড়ে দিই, তখন কিন্তু কি হবে? এটাকে সরে নিয়ে যাবে। তো এই যে স্প্রিংকে সংকুচিত করার ফলে এর মধ্যে একটা শক্তি জমা হয়ে গেছে, এই শক্তিটার নামই হচ্ছে কি? বিভব শক্তি। তাহলে কোনো একটা বস্তুকে তার অবস্থার পরিবর্তন করার ফলে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার ফলে, ওই বস্তুর মধ্যে যে শক্তিটা জমা হয়, এই জমাকৃত শক্তির নামই হচ্ছে কি? বিভব শক্তি। সাপোজ আমি এই ডাস্টারটাকে এখানে নিলাম, নিয়ে যদি আমি আমার পায়ে ফেলে দিই, এখানে যে পায়ে যদি নিচে দিয়ে যদি ফেলে দিই, তাহলে কি হবে? আমার পায়ে আঘাত করবে। এই ডাস্টারটাকে আমি এখান থেকে এখানে নিয়েছি, এর মধ্যে একটা শক্তি জমা হয়ে গেছে। কিভাবে বুঝবো? পায়ে ফেলে দিলে আমার পাকে আঘাত করবে, সো তখন বোঝা যাবে যে এর মধ্যে কিছু একটা ছিল। সো এইটার মধ্যে যেটা ছিল, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসার কারণে এটা হচ্ছে যান্ত্রিক শক্তি, এই বিভব শক্তি। আর একটা মার্বেলকে এই যে স্ট্রাইক আছে ক্যারাম বোর্ডে, আমি যদি স্ট্রাইকটা গতি দিই, আরেকটাকে ধাক্কা দিই, এটা হলো গতিশক্তি। আর এই দুই শক্তিকে বলা হবে কি? যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি কাকে বলে? কোনো বস্তু তার গতির জন্য কিংবা অবস্থার পরিবর্তনের কারণে যে শক্তি কি হয় লাভ করে, সেই শক্তির নাম হচ্ছে কি? মোটে যান্ত্রিক শক্তি। ওকে, এটা হলো আমরা জানলাম। এখন আমরা দেখব
বিভব শক্তি সম্পর্কে এখন আমরা দেখার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবো। দেখো, বিভব শক্তি মূলত কি, একটা বস্তুকে যদি অবস্থার পরিবর্তন করি, একটা বস্তুকে অবস্থার পরিবর্তন করলে এর মধ্যে যে শক্তি জমা হবে সেটাকে বলা হবে বিভব শক্তি। ধরলাম এখানে একটা বস্তু ছিল, এখান থেকে এই দূরত্ব হচ্ছে এইচ, কত, এইচ, টোটাল দূরত্ব এইচ, এখান থেকে পর্যন্ত। এই বস্তুটাকে আমি এখানে নিয়ে যাচ্ছি, এখানে নিয়ে যাওয়ার ফলে ধরলাম বস্তুটার ভর কত এম, এই এইচ উচ্চতা একটা বস্তুকে নিয়ে গেছি, তাহলে উপর নিচে যখন একটা বস্তুকে উঠানামা করা হয় তখন এর মধ্যে অভিকর্ষ ত্বরণ জি কাজ করে। ওকে, অভিকর্ষ ত্বরণ জি কাজ করে। তাহলে এই যে বস্তু যে উপরে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার ফলে বিভব শক্তিকে আমরা লিখতে পারি কি, ভি সমান এম জি এইচ। আমি তোমাদেরকে এটার প্রতিপাদনটা দেখাচ্ছি না, আর জাস্ট খালি সূত্রটা মনে রাখো, কারণ তোমাদের প্রতিপাদন আসবে না। তো আমরা এখানে বিভব শক্তি, এটা কি শক্তি, বিভব শক্তি। তাহলে বিভব শক্তি সমান আমরা কি লিখতে পারি, ভি ইকুয়াল এম জি এইচ। এম তে কি, বস্তুর ভর, যে বস্তুকে নিয়ে যাচ্ছি, স্থানান্তর করতেছি, আর এইচটা হচ্ছে কি, ওই বস্তুকে কত উচ্চতা নিয়ে গেলাম সেটা, আর জি হচ্ছে কি অভিকর্ষ ত্বরণ, এটা আমরা জানি। এখন দেখো, পরীক্ষায় আসে যে বিভব শক্তি কোন কোন রাশির উপর নির্ভরশীল। হ্যাঁ, বিভব শক্তি নির্ভরশীল হচ্ছে ভরের উপর, বিভব শক্তি নির্ভরশীল হচ্ছে জির উপর, বিভব শক্তি নির্ভরশীল হচ্ছে কি এইচ এর উপর। এখানে কিন্তু জি আমরা জানি যে মেরু অঞ্চল এবং বিষুবীয় অঞ্চল, দুই অঞ্চলে কিন্তু জির মান আলাদা আলাদা হয়। সো জির মান আলাদা আলাদা হওয়ার কারণে এখানে জির মান যদি কম বেশি করি তাহলে এতে গুণফলটাও কিন্তু কম বেশি হয়ে যাবে, ফলে ভির মানটা চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের উপর জির মান নির্ভরশীল এবং সেটা সমানুপাতিক। এরপরে ভরের দেখো সমানুপাতিক, ভরের সমানুপাতিক কেন, দেখো একটা বস্তু আমি যদি এই স্কেলটাকে, সরি এই ডাস্টারটাকে যদি এখান থেকে ফেলে দিই, আমার পায়ে যে আঘাত করবে, আমি যদি ডাস্টারের পরিবর্তে একটা বড় ইট নিয়ে যদি এখান থেকে যদি ফেলে দিই তাহলে আঘাতের পরিমাণটা কিন্তু বেশি হবে। সো বস্তুর ভর যত বেশি হবে বিভব শক্তির মানটাও কিন্তু তত কি হবে, বেশি হবে। এই জন্য ভর বাড়লে এটা যেহেতু বাড়ে, সো এটা সমানুপাতিক। ওকে, আমরা অভিকর্ষ ত্বরণের বিষয়টা আপাতত উজ্জ্বল রাখলাম। এখানে দেখো ভরের সমানুপাতিক, কিন্তু এখানে জি এবং এইচকে নির্দিষ্ট ধরতে হবে, মনে রাখতে হবে এটা কি স্থির। এই কথাটার অর্থ কি, এই জি এবং এইচ, এই কথাটা এটা স্থির, এই কথার অর্থ কি, এই কথার অর্থ হচ্ছে ধরো আমি বস্তু দুটার ভর, একটা ইট নিয়েছি এবং একটা ডাস্টার নিয়েছি, ধরলাম এরকম আর কি। তো আমি ডাস্টারটাকে ওই 1 কিলোমিটার উপর থেকে ফেলে দেবো, আর ইটটাকে আমি কাছতে কাছে একটু নিচ থেকে ফেলে দেবো, তাহলে কোনটাতে বেশি আঘাত লাগবে, অবশ্যই ডাস্টার দিয়ে, কারণ ডাস্টার অনেক উপরে আছে, সেখান থেকে পড়তে পড়তে শক্তি বেশি লাভ করবে, ফলে আমাকে আঘাত করবে বেশি। আর ইটটা আমার খুব নিকটে আছে, এটাতে আঘাতটা কম হবে। তাহলে এই জন্যই এইচ, যখন আমি ভরের যখন তুলনা করবো বিভব শক্তির সাথে, তখন এইচটা যেখান থেকেই নিই না কেন ফিক্সড হবে। সেক্ষেত্রে যদি আমি এখন একই উচ্চতা থেকে, ধরলাম 10 মিটার উচ্চতা থেকে ইটকে ফেলে দিলাম পায়ের উপরে, এটা ডাস্টারকে ফেলে দিলাম পায়ের উপরে, কোনটা তার বেশি লাগবে, অবশ্যই ইট দিয়ে, কারণ ইটের ভর বেশি। সো এখানে যখন যার সঙ্গে তুলনা করব ওইটাকে কম বেশি করব, বাট ও বাকিগুলোকে কি রাখবো, নির্দিষ্ট রাখবো, ফিক্সড রাখবো। এরপরে দেখো বিভব শক্তি উচ্চতার উপর নির্ভরশীল। কেমন করে, এই ডাস্টারটাকে যদি আমি 10 মিটার উপর থেকে ফেলে দিই তাহলে আমার পায়ে আঘাত করবে, এই ডাস্টারটাকে যদি আমি 100 মিটার উপর থেকে ফেলে দিই তাও আমাকে আঘাত করবে, কিন্তু 100 মিটার থেকে আমার কি হবে, আঘাতের পরিমাণটা বেশি হবে, কেন উচ্চতা বেশি। তাহলে যত উপর থেকে নিয়ে বস্তুটাকে ফেলে দেবো ততই কিন্তু আঘাতের পরিমাণ বেশি হবে। সো এখানে আমাদের বিভব শক্তি উচ্চতা বাড়লে বিভব শক্তি কি যাবে, বেড়ে যাবে। এই জন্য ভি সমানুপাতিক টি এইচ, তাহলে ভি সমানুপাতিক ই, সরি ভি সমানুপাতিক এম। তাহলে এই দুটো হচ্ছে আমাদের এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, যে নিচের কোনটি বিভব শক্তির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক, 1 নম্বর 2 নম্বর সবই সঠিক। ওকে, আমরা এটা মনে রাখার চেষ্টা করি। তো এই ছিল বিভব শক্তি সম্পর্কিত আমার আলোচনা। এখন দেখো, অনেক সময় আসে একটা স্প্রিংকে সংকুচিত করলে এর মধ্যে কোন শক্তি জমা হবে, যদি এরকম প্রশ্ন আসে নিঃসন্দেহে বলবা যে স্প্রিংকে যখন সংকুচিত করা হলো তখন স্প্রিংটা ছিল প্রসারিত, সংকুচন করলো, অবস্থার পরিবর্তন করলো, এর মধ্যে শক্তি জমা হয়েছে, সেটা হচ্ছে বিভব শক্তি। কেন, অবস্থার পরিবর্তন করলে বিভব শক্তি জমা হয়।
ওকে, খেলনা গাড়িতে আছে, আমরা খেলনা গাড়িতে দেখি একটা ওই যে রশিটা টান দিয়ে ছেড়ে দিই, এই যে টান দেওয়ার ফলে ওখানে বিভব শক্তি জমা হলো, যখনই ছেড়ে দেবো ওই শক্তি কিসের গতি শক্তিতে রূপান্তর হয়ে যাবে, ফলে গাড়িটা কি চলবে, যতক্ষণ বিভব শক্তিটা গতি শক্তিতে রূপান্তর হচ্ছে ততক্ষণ কিন্তু চলতেছে, শক্তি শেষ গাড়ি থেমে যাবে। এভাবে কিন্তু কি হচ্ছে, কাজ করতেছে বিভব শক্তি। আমি যদি এই যে আমরা যে পানি যে উপরে নিয়ে যাচ্ছি, ট্যাঙ্কিতে হচ্ছে মোটরে পানি নিয়ে যাচ্ছি উপরে, তাহলে ওইখানে ট্যাঙ্কে যে পানিটা যাচ্ছে এখানে কিন্তু বিভব শক্তি কাজে লাগানো হচ্ছে। বিভব শক্তি কাজে লাগিয়ে টারবাইন ঘুরে বিদ্যুৎ তৈরি করা হয়, মনে রাখতে হবে। কেননা ওখানে যে টারবাইনের যে সিস্টেমটা আছে, এখানে কিন্তু পানিটা পড়তেছে, ফুলের চাকাটা ঘুরে আসতেছে, এখানে পানি পড়তেছে, ঘুরতেছে, ফলে এটা ঘোরার ফলে এখানে কি হচ্ছে, বিদ্যুৎ তৈরি হচ্ছে। তো আজকে আমি বিভব শক্তি নিয়েই শুধু আলোচনা করলাম, আগামী দিনে ইনশাল্লাহ গতিশক্তি নিয়ে আলোচনা করবো, এরপরে আমি অঙ্কে চলে যাব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।